আইডেন্টিটি, সোল এবং আত্মসম্মানের কারকতা বহনকারী যে নক্ষত্র, যাকে আমরা কলোকিয়ালি গ্রহ বলেই বলে থাকি, সে রবি আগামী 13 তারিখ তার রাশি পরিবর্তন করতে চলেছে এবং দীর্ঘ 30 দিন মকর রাশিতে অতিবাহিত করার পর রবি আগামী 13 তারিখ কুম্ভ রাশিতে অর্থাৎ শনির মূল ত্রিকোণে প্রবেশ করবে। এই প্রবেশ করার ফলে সার্বিক ফলাফল, নক্ষত্র ভিত্তিক যে তার ডিভিশন আছে সেই ডিভিশনগত ফলাফল তথা লগ্ন রাশি ভিত্তিক যে ফলাফল আছে সেই নিয়ে মুখ্যত আজকে আলোচনা হবে। আমি প্রথমে আপনাদের আজকে ডেটগুলো একটু বলে দিই এবং কোন নক্ষত্রে কতদিন রবি অবস্থান করবে সেটা নিয়ে প্রারম্ভিক ক্ষেত্রে বলে দিচ্ছি। রবি আগামী 13/2/2024 13ই ফেব্রুয়ারি সকাল 3:31 ক্ষমা করবেন, এটি বিকেলবেলা 4:31 ক্ষমা করবেন, বিকেল 4:31 সে মকর রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং এখানে অবস্থান করবে 14/3/2024 বেলা 12:22 পর্যন্ত। তারপরে রবি মীন রাশিতে প্রবেশ করবে, রাহুর সাথে সংযুক্তিকরণ ঘটবে এবং সেই এন্টায়ার ফাল্গুন মাসে দুটো গ্রহণ সংগঠিত হবে। তো সেই নিয়ে পরবর্তীকালে আলোচনা হবে। তো রবি এখানে প্রবেশ করার পরে রবি যেহেতু ধনিষ্ঠা নক্ষত্রকে এখানে প্রবেশের 6 দিন প্রায় আগে থেকেই সে ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করে গেছে মকর রাশিতে, সেই ধনিষ্ঠা নক্ষত্রের তৃতীয় চরণে প্রবেশ করবে এবং তুলা রাশির নবাংশে রবি আমাদের কুম্ভ রাশিতে প্রবেশ করা মাত্র তার অবস্থান হবে। তো এখানে সে ধনিষ্ঠা নক্ষত্রে থাকবে মোটামুটি প্রথম 6°40' পর্যন্ত, তারপরে 13°20' সে রাহু শতভিষা নক্ষত্রে অবস্থান করবে এবং শনির সাথে তার নেক টু নেক একই ডিগ্রি দিয়ে সে যাবে। আমি শনির কম্বাসনের উপরে অনুষ্ঠান করেছি, সেটা দেখলে রবির এখানে গোচর সম্পর্কে একটা প্রারম্ভিক ধারণা আপনাদের হয়ে যাবে। সেখানে কিন্তু আমি অনেকটা এলাবোরেটলি বলেছি। তারপরে 20° পর থেকে রবি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে, বৃহস্পতির নক্ষত্রে, এবং সেই নক্ষত্রে রবি এখানে 10 দিন থাকবে। আমি আপনাদের এক্সাক্ট ডেটগুলো বলে দিচ্ছি। সেটা হচ্ছে 13 তারিখ বিকেল 4:41 থেকে 20 তারিখ 20/2/2024 ভোর 5:58 পর্যন্ত রবি ধনিষ্ঠা নক্ষত্রে থাকবে। তারপরে শতভিষা নক্ষত্রে প্রবেশ করবে। শতভিষা নক্ষত্রে 4টে চরণ, 13°20'। তো এখানে বিস্তার হচ্ছে আমাদের কুম্ভ রাশিতে 20° পর্যন্ত, সেখানে অবস্থান করবে 4/3/2024 পর্যন্ত বেলা 12:12 পর্যন্ত। তারপরে সে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। তো পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে সে অবস্থান করবে 4/3/2024 বেলা 12:12 থেকে 14/3/2024 12:22 পর্যন্ত। এই হচ্ছে নক্ষত্রের বিস্তার। এর মধ্যে সব থেকে এফেক্টিভ নক্ষত্র, যে নক্ষত্রে শনি এবং রাহু একত্রে অবস্থান করবে, সেটা হচ্ছে শতভিষা নক্ষত্র। এবং শনি কম্বাসন ফেজে চলে যাবে, অ্যাকিউট কম্বাসন ফেজে 17 তারিখ থেকে চলে যাবে এবং 20 তারিখ থেকে বুঝতে পারছেন যে শনি এবং রবি যথাক্রমে একই নক্ষত্র দিয়ে গোচর করবে। তো এক্ষেত্রে একটা বিশেষত্ব আছে এখানে রবির বিষয় সম্পর্কে বলার সময়। আমি সমস্ত বিষয়গুলোকে এক করে বলছি, আলাদাভাবে রবি এখানে কি ফল দেবে সেটা বলার এখানে অবকাশ থাকছে না, সেটা একদম র্যান্ডাম আলোচনা, আমি যেহেতু গোচর বলছি এখানে। তো যাই হোক, আপনারা একটু কাল্পনিকভাবে ব্যাপারটা বিচার করে নেওয়ার চেষ্টা করুন যে রবি যখন 13 তারিখ সন্ধেবেলা, আমি অনুষ্ঠান করছি আজকে 11 তারিখ, তো 13 তারিখ সন্ধেবেলা যখন এই ঘরে প্রবেশ করবে তখন প্ল্যানেট পজিশনটা কীরকম থাকবে। রাহু এবং কেতু যথাক্রমে মীন এবং মেষের অ্যাক্সিসের উপরে থাকবে, বৃহস্পতি থাকবে মেষ রাশিতে
এবং প্রায় 14.5 ডিগ্রির কাছাকাছি অবস্থান করবে। শনি অবস্থান করবে প্রায় 14 ডিগ্রির কাছাকাছি এবং সে এই তার নিজের মূল ত্রিকোণে শশযোগ নির্মাণ করিয়ে অবস্থান করবে। শুক্র, মঙ্গল এবং বুধ এই তিনজনে মকর রাশিতে অবস্থান করবে। এর মধ্যে বুধের ডিগ্রিগত অবস্থানটা সবচেয়ে বেশি থাকবে, প্রায় 20 ডিগ্রির কাছাকাছি বুধ অবস্থান করবে, কারণ বুধ তার 6.5 দিনের মাথায় মকর রাশি ত্যাগ করে পুনরায় কুম্ভ রাশিতেই প্রবেশ করবে। তো এই হচ্ছে মোরলেস অবস্থান। এবং চন্দ্র এই সময় মীন রাশিতে অবস্থান করবে রাহুর সাথে। তো এইখানে আমাদের সার্বিক ফলাফল, রবির সাথে শনি অবস্থান করছে, রবির দ্বাদশে অবস্থান করছে যথাক্রমে মঙ্গল, শুক্র এবং বুধ। বুধ অন্তত পরবর্তী 6.5 দিনের মধ্যে। রবির তৃতীয় অবস্থান করছে মঙ্গল এবং রবি থেকে অষ্টমে অবস্থান করছে কেতু। এটা হচ্ছে অ্যাকচুয়াল ফল। তো এই ফলের যে সার্বিক ইফেক্ট আমাদের উপরে দেবে সেটা হচ্ছে সমস্ত ব্যাপারে মানুষকে অত্যন্ত খুঁতখুঁতে বানিয়ে দেয়, অর্থাৎ তার স্যাটিসফ্যাকশন লেভেল কিছুতেই আসে না। এবং যেহেতু শনি কম্বাস্ট হয়ে যাবে, আমি বলেছিলাম যে অ্যামেচার লেভেল অফ কম্বাশনটা স্টার্ট হয়ে যাবে 11 তারিখ থেকে এবং সেটা অ্যাকিউট কম্বাশনের চলে যাবে 17 তারিখ থেকে। অনেক মানুষ প্রশ্ন করেছে এরকম দুটো ভাবে কি হয়? অ্যাকচুয়ালি হয়। গরমকাল মার্চ মাসের শেষের দিকে যেরকম হয়, মে মাসের প্রথম 10 দিনের মধ্যে সেরকম হয় না। আবার সেটা শ্রাবণ মাসে এসে আমরা যদিও সেই বর্ষাকালে গরম বলেই ধরে থাকি, সেরকম হয় না। রবি যখন মূল ত্রিকোণে যায় অর্থাৎ ভাদ্র মাসে, তখন গরমের প্রকোপ আবার অন্যরকম হয়, এক ধরনের ভ্যাপসা গরম হয়। তো প্রত্যেকটা জিনিসের একটা স্টেজ আছে, সেই স্টেজটাকেই ডিফারেন্স আছে, ডিগ্রিগুলোতে ডিফারেন্স আছে, মানে প্রত্যেকটা ডিগ্রির একটা নিজস্ব ফল আছে। এরকম ব্যাপার নয় যে কম্বাশন হওয়া মাত্র যে ফল দেবে। দুটো প্ল্যানেট, মানে আমি রবিকে এক্ষেত্রে প্ল্যানেট হিসাবে বলছি, দুটো প্ল্যানেট যখন 4 ডিগ্রির ডিফারেন্সে থাকবে তখন এক ফল দেবে, দুটো যখন সেম ডিগ্রিতে থাকবে তখন এক ফল দেবে। এটা যদি কোনোদিন সম্ভব নয়। যদি সম্ভব হতো তাহলে ডিগ্রিগুলো বলে কিছু থাকতো না, প্রত্যেকটা ঘরে আলাদা আলাদা করেই লেখা থাকতো। তো আমি আপনাদের প্রত্যেকেই বলেছি যে শনির কম্বাশন পিরিয়ডটাতে 26 তারিখে, অন্তত 26শে ফেব্রুয়ারি থেকে 4th মার্চ পর্যন্ত এই সময়টা কতগুলো বিষয় আমি সাবধানতা অবলম্বন করতে বলেছি, সেগুলো আমি শনির কম্বাশনের ক্ষেত্রে বলেছি, এখানে আমি ফার্দার রিপিট করব না। তো যাই হোক, এখানে সমস্ত ব্যাপার, এখানে কিন্তু আমি সার্বিক ফল বলছি। রবি এখানে গেলে কি ফল হয় তার সাথে তার পারিপার্শ্বিক প্ল্যানেটদের একসাথে ধরে নিয়ে যে কোনো ব্যাপারে অত্যন্ত খুঁতখুঁতে হয়। পারফেকশনিস্ট এবং খুঁতখুঁতে এই দুটো জিনিসের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। পারফেকশনিস্ট একটা অন্যরকম ওয়ার্ড, সেখানে সে অধিকাংশ ক্ষেত্রে অন্য লোককে ডিস্টার্ব করে না, বা সে ওয়ে আউট বলে দেওয়ার চেষ্টা করে। আমি উদাহরণ দিয়ে বলছি, মনে করুন একজন চিফ ডিজাইনার আছেন, তার আন্ডারে কিছু অ্যামেচার ডিজাইনার কাজ করছেন। তো তিনি একটি ডিজাইন দিয়েছেন, সেই ডিজাইন অনুসারে কোনো একটা কাপড় চোপড় বা কোনো যন্ত্রপাতি বানানো হচ্ছে। তো বানানোর পরে সেখানে কিছু ত্রুটি দেখা গেল। তো যিনি প্রধান ডিজাইনার আছেন তিনি কিন্তু ত্রুটিগুলোকে বার করে সেটা থেকে বেরিয়ে যাওয়ার পথও বলে দেবে। আর খুঁতখুঁতে মানুষকে আপনি যত পথ বলে দেবেন না কেন, সে কিছুতে স্যাটিসফ্যাকশন পাবে না, কারণ অ্যাকচুয়ালি সে একটা অদ্ভুত ধরনের হ্যালুসিনেশনের মধ্যে অবস্থান করছে, মায়াবাদের একদম কেন্দ্রে অবস্থান করছে। তো তাকে সেখান থেকে বের করে আনাটা সম্ভব নয়। তো এই সিচুয়েশন এখানে তৈরি করবে, এবং এই খুঁতখুঁতে অবস্থানে থাকার জন্য তার মধ্যে মানসিক অশান্তি বলুন, কোনো ব্যাপারে মেন্টাল স্যাটিসফ্যাকশন তার না আসা, সবার উপরে অহেতুক কারণে ইরিটেটেড হয়ে যাওয়া, ফলে সংসারের যে স্বাভাবিক ব্যালেন্স বা সারবত্তা এটা থাকে সেখানে নষ্ট করা। অনেক সময় যদি কোনো সিনিয়র অথরিটির ওপরে এই প্রভাব কোনো একটা অর্গানাইজেশনের খুব বেশি পড়ে, তাহলে কিন্তু অর্গানাইজেশনের যত সাবঅর্ডিনেট যত এমপ্লয়ি আছে তাদের উপরে কিন্তু একটু সমস্যার
সময় যাবে সেটা কিন্তু 20 তারিখ থেকে, যবে থেকে রবি শতভিষা নক্ষত্রে প্রবেশ করবে তবে থেকে মোটামুটি 4-5 তারিখ পর্যন্ত মার্চ মাসের এই 14-15 দিন একটু বেশি রকম যাবে। এটাকে ট্যাক্টফুলি, খুব নেতিবাচকভাবে না দেখে খুব স্ট্র্যাটেজিক্যালি ব্যাপারটা থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন, জড়ানোর চেষ্টা করবেন না, জড়ালে কিন্তু জড়িয়ে যাবেন। খুব বেশি রকম দূর চিন্তা করে কাজ করা শুরু করবে। আমাদের প্রত্যেকেরই যে কোনো ব্যাপারে উই শুড পন্ডার ওভার এনি ম্যাটার, স্পেশালি যখন সেটা কোনো স্থাবর সম্পত্তি বা সন্তানদের কোনো বিষয় হয়। কিন্তু ছোটোখাটো ব্যাপারে খুব গভীর চিন্তা করার কিন্তু দরকার পড়ে না, কিন্তু এরা এই ক্ষেত্রে খুব ছোটোখাটো ব্যাপারে, খুব টাইনি ম্যাটারে কিন্তু গভীর চিন্তা করবে এবং খুব দূর চিন্তা করবে। যে চিন্তাটা কিন্তু অ্যাকচুয়ালি ইরিভ্যালেন্ট, সেটা সে 1 মাস বাদে নিজেই বুঝতে পারবে। নিজের এবং নিজের যারা ব্যক্তিগত পরিসর আছে, ফ্যামিলি, যেটা আমি শুরুতেই বলছিলাম, যেহেতু শুক্র এখানে ডিস্টার্ব হবে, শুক্র আস্তে আস্তে রবির আবেশের মধ্যে যেতে থাকবে এবং রবিকে সে টপকাবে। অ্যাকচুয়ালি রবির থেকে শুক্রের ভেলোসিটি বেশি আছে, সুতরাং রবিকে সে টপকে যাবে, তার ফলে সে একটা কম্বাসন মোডের মধ্যে যাবে। সেটা অনেক পরের ব্যাপার, কিন্তু সেই মোডের দিকে সে যাওয়ার চেষ্টা করছে এবং সে ক্যাপ্রিকর্নে রয়েছে। আমি বলেছিলাম আগের আলোচনায় যে ক্যাপ্রিকর্নে থাকা সত্ত্বেও সে কিন্তু তার পূর্ণ যে বিকাশ বা তার ডেভেলপমেন্টাল ফেজে সে যে কাজটা করতে পারে তার থেকে সে কম করবে। তার তো রবিও কিন্তু এখানে নিজের যে ইন্ডিভিজুয়াল এবং তার সাথে তার যে ফ্যামিলি, সেক্ষেত্রে কিন্তু একটা ফাম্বল তৈরি করে ফেলতে পারে। সেক্ষেত্রে কিছু কথাবার্তার মধ্যে অযাচিত এক ধরনের বলতে পারেন একটা হটি প্রাউডি নেচার বা এমন কিছু বলল, হ্যাঁ, বা যে কোনো ব্যাপারে ফল্ট ফাইন্ডার। এক শ্রেণীর মানুষ আছে দেখবেন যে কোনো ব্যাপারে খুঁত খোঁজে, যদি খুব ভালো দেন তাহলে বলবে এত ভালো ভালো নয়। হ্যাঁ, মানে ওর উদ্দেশ্যই হচ্ছে ও কিছু না কিছু বলবেই। তো সেই ধরনের মানুষের কিন্তু এখন এরাপশন হতে থাকবে। তো সেটা থেকে সাবধান। পরিবারে যদি কারোর মধ্যে এই ধরনের কোনো সমস্যা লক্ষ্য করেন তাহলে সেই ব্যাপারটা থেকে নিজেকে কিছুটা মানে পার্ট করে রাখবেন, শুড বি পার্টেড ফ্রম দেয়ার। জ্ঞানী মানুষ তার পাণ্ডিত্য যে ব্যাপারটা আছে, পাণ্ডিত্য মানে কোনো ব্যাপারের ইন্ট্রেন্সিক যে ভ্যালু আছে কোনো সাবজেক্টে, সেই ভ্যালুর কিন্তু একদম কোর লেভেলে সে প্রবেশ করতে পারবে এবং সেখান থেকে সে এক্সট্র্যাক্টও বার করতে পারবে, কিন্তু কাজে লাগাতে পারবে না। কাজে লাগাতে পারবে রবি যখন মেষ রাশিতে যাবে। মিনেই কাজে লাগাতে পারতো, কিন্তু মিনে এখানে রাহু বসে রয়েছে। তো রাহুর মোটামুটি 10 ডিগ্রির আশেপাশে রবি কিন্তু খুব একটা কমফোর্টেবল ফিল করবে না। তো যার ধরুন সে ফলটা দেবে ফেব্রুয়ারি মাসে, এপ্রিল মাসের মিডের পর থেকে, কিন্তু এই সময় সে নলেজকে এক্সট্র্যাক্ট করতে পারে। কোনো অকাল্ট সায়েন্স, অ্যাস্ট্রোলজি যদিও অকাল্টের মধ্যে পড়ে না, অকাল্টের একটা আলাদা ডেফিনেশন আছে, যাই হোক অকাল্ট সায়েন্সেরও অনেক ব্রাঞ্চেস আছে, সেই সমস্ত ব্রাঞ্চ নিয়ে কাজ করতে পারে। পামিস্ট্রি নিয়ে খুব ভালো পড়াশোনা এ সময় করতে পারে। পামিস্ট্রির পড়াশোনা, যেহেতু পামিস্ট্রিটা শিখতে সব থেকে বেশি সময় লাগে, পৃথিবীতে এমন কোনো দুটো মানুষ নেই যে দুটো মানুষের হাত একরকম আছে, কখনো সম্ভব নয়, প্রত্যেকটা কেস স্টাডি আলাদা। তো সেই কারণে আমি নিজে যখন ছক দেখি, যদি সুযোগ হয় তাহলে সবসময় হাতটা একবার দেখে নেওয়ার চেষ্টা করি তার সাথে, যে কতটা রিফ্লেকশন আছে প্ল্যানেটের, বা ভাইসি ভার্সা, বা বহু ক্ষেত্রে শুধু হাত দেখেই প্রেডিকশন করতে হয়। তো এরকম ক্ষেত্রে যেটা হয়, কারণ হাতের থেকে সব থেকে অ্যাকিউরেট প্রোক্লামেশন কোনো কিছুতে হয় না। টাইম নোট করতে, বা অনেক সময় কারোর সময় সঠিকভাবে লিপিবদ্ধ হয়নি, বাড়িতে তার জন্ম হয়েছে, এরকম অনেক রকম ডিসপিউট থাকে, কেউ ভুলে গেছে, কারোর কাছে প্রপার ডেট অফ বার্থই নেই, হারিয়ে ফেলেছে, লট অফ ফাম্বলস আর দেয়ার। কিন্তু পাম কখনো ডিফারেন্স হয় না। তা আপনারা যারা এই অ্যাস্ট্রোলজি শেখার চেষ্টা করছেন তারা কিন্তু পামিস্ট্রিটা খুব মন দিয়ে শিখবেন, কারণ পামিস্ট্রিটা সব থেকে কঠিন পার্ট অ্যাস্ট্রোলজি আমি মনে করি। এটা
কারণ এর কোনো রেপ্লিকা নেই। দুটো মানুষ এক হসপিটালে কাছাকাছি সময় জন্মালে তার ছক একরকম হবে। দেখা গেল একজন খুব উচ্চ অর্থশালী, একজন খুব মধ্য অর্থশালী, তো দুজনের ছকের কিন্তু বেসমেন্টটাই আলাদা হয়ে যাবে। এই জন্য দুটো ছক এক হওয়া সত্ত্বেও তাদের প্রেডিকশন সম্পূর্ণ আলাদা হয়ে যায়, ডিপেন্ডিং অন পাম। কারণ পাম তার লেগেসি ওয়ার্কটা বহন করে নিয়ে আসবে। বা ধরুন মনোজাইগোটিক টুইন্সের ক্ষেত্রে একই রকম ছক পাবেন আপনি, কিন্তু জীবনের চালচিত্র আলাদা হয়ে যায়। তো সেই রিলেটেড যদি পড়াশোনা করেন বেটার। বা অন্যান্য অনেক ব্রাঞ্চেস আছে যারা আমাদের একদম স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসের একদম আদি গ্রন্থাবলী গুরু প্রদত্ত এবং বিধিবদ্ধ প্রণালী দ্বারা যারা পাঠ করবেন, সেটা বেদ থেকে শুরু করে একদম উপনিষদ পর্যন্ত বিস্তৃত, যারা পাঠ করতে চান তাদের জন্য অত্যন্ত ভালো সময় আছে, করতে পারেন। এক ধরনের মুক্ত চিন্তার মানসিকতা তৈরি হবে, এবং এই মুক্ত চিন্তাটা আপনার ক্ষেত্রে বহু জায়গায় যেটা করবে, আমাদের সমাজের যেটা নর্মস আছে সেই নর্মসের ক্ষেত্রে আঘাত পাবে। অর্থাৎ আপনার চিন্তাটা মুক্তভাবে পরিসরে এগোতে পারবে না। তার ফলেও যে প্রথম দিকে বলছিলাম যে ইরিটেশন, যে কোনো ব্যাপারে একটা বিরক্ত, সবার ওপর বিতৃষ্ণা, কেউ ভালো নয়, এ ভালো নয়, ও ভালো নয়, এর খুঁত তার খুঁত, সারা পৃথিবীর খুঁত। পৃথিবীতে এমন কোনো প্রফেশন নেই যে প্রফেশনে সেই মানুষ খুঁতের বাইরে, আবার সেই প্রফেশনে একদম উৎকৃষ্ট শ্রেণীর মানুষও আছে। সব প্রফেশনে আছে পৃথিবীতে। হ্যাঁ, তো খুঁত খুঁজলে সব জায়গায় পাওয়া যাবে। ওটা যদি কাজ করে সময় নষ্ট করার ইচ্ছে হয় তো করতে পারেন, অসুবিধা নেই কিছু। চিরাচরিত যে কাজকর্ম আছে বা আমাদের যে চিন্তা আছে, হ্যাঁ, যে চিন্তা আছে, কাজকর্ম আছে, তার বাইরে অনেক সময় চিন্তা করতে পারেন। মনে করুন, আমি সায়েন্টিফিক প্রেক্ষাপটে বলছি, যে মনে করুন এখন আমাদের ধরুন ন্যানো টেকনোলজির উপরে কাজ হচ্ছে, বা সেমিকন্ডাক্টরগুলো এখন তো ছোটোখাটো একেবারে ন্যানো চিপসে পরিণত হয়েছে। এর থেকেও যদি কোনো উন্নত আকারে কিছু তৈরি করা যায়, যারা এই ফিল্ডে কাজ করেন তো করতে পারেন, তাদের জন্য মানে এক ধরনের, বা ধরুন অল্টারনেটিভ সোর্স অফ এনার্জি, আমরা সোলার এনার্জিকে ব্যবহার করছি। এখন দেখবেন যে আমাদের ইসরো থেকেই আমাদের এমন স্যাটেলাইট পাঠানোর চেষ্টা হচ্ছে যেটা সোলার দ্বারা, সূর্য দ্বারা অ্যাক্টিভেটেড, মানে তার পুরো গ্লাইডিংটাই সে সূর্যের উপরে এনার্জিটা সে নেবে। ভবিষ্যতে সেরকম ধরনের জিনিসও আসবে, কারণ যে সমস্ত এনার্জিগুলো থেকে আমরা এখন এনার্জি পাই তার তো একটা লিমিটেশন আছে, একটা দিন সেটা শেষ হবে। তো সুতরাং আমাদের অল্টারনেটিভ সোর্সের চিন্তা করতে হচ্ছে। বা ধরুন ওয়াইন্ড এনার্জি থেকে কি করে এনার্জি আরও তৈরি করা যায়, ডাইভার্সিফিকেশান, এইরকম যেগুলো নন কনভেনশনাল সোর্স অফ এনার্জি বা নন কনভেনশনাল সোর্স অফ থট। আমি থটটাকে কিন্তু এমন একটা প্রসেসে নিয়ে গেছি যে প্রসেসে আপনি চিন্তা করতে পারেন। আপনি ব্যঙ্গাত্মক লেখার দ্বারা সমাজের অনেক উচ্চ শ্রেণীর মানুষের বিরুদ্ধে আপনি খুব হাস্যকৌতুকের বলে কার্টুনের মাধ্যমে সেটার কিন্তু এক ধরনের প্রতিবাদ আপনি করতে পারেন। এই ধরনের কনভেনশনাল জায়গার বাইরে থেকে আপনি চিন্তা করছেন, আবার ব্যাপারটার মধ্যে একটা রসবোধের জায়গাও তৈরি করছেন। এই ধরনের গুণও আপনার মধ্যে তৈরি হতে পারে। ভেরি স্ট্র্যাটেজিক হয়, খুব ডিপ্লোম্যাটিক হয় এখানে রবি। আপনি বোঝার চেষ্টা করুন, রাজা তার রাজধানী থেকে সব থেকে দূরে রয়েছে। এবার রাজা তার রাজধানী থেকে দূরে রয়েছে, তার কমান্ডার বলতে পারেন তার থেকে বেশ দূরে রয়েছে, কারণ তার দ্বাদশ অবস্থানে রয়েছে। আপনি ভাববেন যে দুজনের মধ্যে তো ডিফারেন্স আছে 30 ডিগ্রিরও কম, তাহলে কি করে? হ্যাঁ, এটা উল্টো করে ডিফারেন্স করতে হবে, 180 ডিগ্রির বেশি। সেই জন্যই দ্বাদশ ভাব বলা আছে। তো সেই হিসাবে সে কিছুটা বলতে পারেন যে এক ধরনের আইডেন্টিটি প্রবলেমে ভুগবে। মনে রাখবেন, যে যত ওপর দিকে থাকে তার যে কোনো জিনিস হারানোর ভয় তত বেশি থাকে। তো সে কি করতে পারে? সে অনেকটা দূরে চলে এসছে তার রাজধানী থেকে। তার মনে হতে পারে যে আমার যে জায়গাটা মেন, যেটা আমার সেন্টার অফ পাওয়ার, সেই জায়গাটা কোনো কারণে আমার কোনো বিরোধী লোকের দ্বারা অকুপাই হয়ে যেতে পারে,
বা আমাকে সেখান থেকে সরিয়ে দিতে পারে। তার ফলে তার মধ্যে একটা নর্মাল যে ধরুন চিন্তা শক্তি যেটা থাকে, একটা ইনসিকিউরিটি বোধ থাকে, সেটা এখানে অনেক বেশি বেড়ে যায়। খুব বেশি অবজারভেশনাল স্কিল তৈরি হয়। এই জন্যই তৈরি হয় কারণ সে কিন্তু তার অবজারভেশন বা তার অমাত্যদের দ্বারা সে তার আসল জায়গাটাকে স্ট্রেনদেন করে রাখার চেষ্টা করে এবং খুব বলতে পারেন বিশ্বাসভাজন ব্যক্তিদের তার সেখানে কাজটা দেখার চেষ্টা করে। যেমন বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি দ্বারা রবির ঘরকে দেখছে এবং নবাংশেও সে রবির ঘরে বসে রয়েছে। তো ইট ইজ এ ভেরি গুড পয়েন্ট। শনিও নিজে দেখছে কিন্তু তার সপ্তম দৃষ্টি দ্বারা, মঙ্গলও তার অষ্টম দৃষ্টি দ্বারা রবির ঘরকে দেখছে। তো তার বিভিন্ন অমাত্য দ্বারা সে চেষ্টা করে নিজের রাজধানীকে সামহাউ সে প্রোটেক্ট করা। তো সেই কারণে তার মধ্যে একটা ইনসিকিউরিটি বোধ তৈরি হয়। এক ধরনের বলতে পারেন যে পিসফুল এবং খুব এফেক্টিভ থিঙ্কার যারা হয়, যাদের থিঙ্ক ট্যাঙ্ক বলা হয় বিভিন্ন রকমের, এবং তারা যে কোনো গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক কাজে পরামর্শ প্রদান করে থাকে। এই ধরনের পরামর্শের জায়গা থেকেও কিন্তু রবি এখানে এই মুহূর্তের যে প্ল্যানেট পজিশন উইথ রেসপেক্ট টু আদার প্ল্যানেটস উইথ দ্য সান, সেটা কিন্তু অনেক বেটার আছে এই জায়গা থেকে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আপনাকে একটু ক্লোজ ফিস্টেড ম্যানও বানাতে পারে, কৃপণ বানাতে পারে পরিষ্কারভাবে। যেখানে প্রয়োজন নেই সেখানে কৃপণতা করবেন, যেখানে প্রয়োজন আছে সেখানে হয়তো করলেন না, এরকম ধরনের পজিটিভ হতে পারে, আবার উল্টোটাও হতে পারে। ডিপেন্ডস অন আপনার ছকের সারবত্তা কতটা আছে। অহেতুকভাবে কিছু তাড়াহুড়ো করে কিছু পয়সা ইনভেস্ট করবার চেষ্টা করছেন, যেটা কিন্তু সঠিকভাবে কোনো যিনি লার্নেড পার্সন তার সাথে পরামর্শ না করেই করার চেষ্টা করছেন, সেই ফলও কিন্তু আপনার বিপক্ষে যেতে পারে। ফলে কোনো বিচক্ষণ মানুষের সাথে কথা বলে তারপরে সেটা কিন্তু করবেন, তাহলে সেটা অনেক বেটার ফল আপনাকে দেবে। বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ বা বিভিন্ন জুডিশিয়াস ডিসিশনের সময় ভালো নিতে পারবেন, তবে ফলটা কিন্তু লোকে বুঝতে পারবে 12ই মার্চের পর। এখন একটুখানি সাপ্রেসড সিচুয়েশনে থাকবে। আর যারা বিভিন্ন রকম কোর বা হেভি ইন্ডাস্ট্রিতে কাজ করেন বা সেই সমস্ত জায়গার ডিজাইনার বা বলতে পারেন যে খুব গুরুত্বপূর্ণ ইঞ্জিনিয়ার, তাদের মাথায়ও কিন্তু চিন্তা শক্তির জায়গাটা অনেক বেশি প্রশস্ত হবে। আমি এবার আপনাদের একটু লগ্ন এবং রাশি ভিত্তিক একটু বলে দিই আপনাদের। সেটা হচ্ছে অগ্নিকারক যে রাশি আছে, অর্থাৎ মেষ রাশি, তুলা রাশি এবং ধনু রাশি, যে সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে যথাক্রমে লগ্ন এবং রাশি, তাদের জন্য এই গোচর ফল কিরম ফল দেবে। দেখুন, আমি প্রথমেই বলেছি যে এই গোচরের অবস্থান একটু গন্ডগোলের আছে। এবার বহু মানুষ হয়তো ভাবছে যে আমি নেতিবাচক কথা বলছি। অ্যাস্ট্রোলজিতে আমি কোনো গল্প বলতে বসিনি, যেটা দেখতে পাচ্ছি সেটাই বলছি, এবং আমার কাজ নেগেটিভ জিনিসটাকে আগে বলা, যাতে আপনি সচেতন থাকেন। পজিটিভ জিনিসটা তো আপনি নর্মালি ফেস করতে পারবেন এবং সেটাকে আপনি বেরিয়েও যাবেন। তো সেই জায়গাগুলো থেকে বলা, তো একটু মাথায় রাখবেন। দেখুন, রবি যদি কখনো শনি যুক্ত হয়ে থাকে, আমি অনেকবার আপনাদের বলেছি যে শনি এবং রবি একত্রে অবস্থান কতগুলো জায়গাতে খুব সমস্যা তৈরি করে। বিশেষত আমাদের মতন যারা গৃহী মানুষ, আমাদের মতো যারা ধরুন নর্মাল ছাপোষা মানুষ, তাদের জন্য একটু প্রবলেমের। যারা খুব উচ্চ মার্গে বিচরণ করেন, যারা পরিব্রাজক, যারা খুব দূর দূরান্তে যাদের কর্মকাণ্ড থাকে, ইভেন কোনো ইউনিভার্সিটি বা কোনো বড় কোনো লরিয়েটও হতে পারেন যে কোনো ম্যাটারে। মনে করুন যে তিনি কোনো তার রিসার্চ পেপার কোনো বিদেশের কোনো বড় ইউনিভার্সিটিতে কোনো
মানে কোনো কনভেনারে তিনি গেছেন, সেখানে গিয়ে তিনি কথা বলছেন, বা অন্যান্য জায়গায়ও যান, এই ধরনের মানুষের জন্য ঠিক আছে। যাদের ক্ষেত্রে অকর্মটাকেই প্রধান ভূমিকা দেওয়া যেতে পারে, কিন্তু নর্মাল মানুষের ক্ষেত্রে যে জায়গাগুলো তৈরি করবে সেটা হচ্ছে আপনার ইউজুয়াল যে কাজের যে গ্রোথ আছে সেই গ্রোথটা একটু স্লো হবে। স্লো ইন দ্য সেন্স, আপনার যদি কোনো ফিক্সড ইনকামের জায়গা থাকে তাহলে আপনার এক্সপেন্ডিচারটা বাড়িয়ে দিয়ে আপনার যে সঞ্চয় আছে সেটাকে স্লো করবে। আর যদি আপনি মানে ধরুন সেলফ এমপ্লয়েড হন, ব্যবসা করছেন বা অন্যান্য কিছু, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটু ফ্লাকচুয়েশন আনবে। চেষ্টা করবেন যত ঘর থেকে দূরবর্তী স্থানে আপনার যত ব্যবসার জায়গা তৈরি হবে, সেটা যে কোনো রকম, সেটা সেল হোক, সার্ভিস হোক, এনি কাইন্ড অফ, সেটা কিন্তু আপনাকে বেশি ডিভিডেন্ড দেবে। যত বাড়ির কাছাকাছি এরিয়াতে যে সমস্ত ডিলগুলো হবে সেগুলোকে একটু বেশি পরিমাণে এমফেসিস দেওয়ার চেষ্টা করবেন। যদি চাকরি করেন, যে কোনো জায়গাতে, সরকারি, বেসরকারি, আধা সরকারি, যে কোনো জায়গায় চাকরি করেন, আমি বলবো এই সময়টাতে নিজের সমস্ত কাজকর্মের উপরে অত্যন্ত কন্ট্রোল রাখবেন, যতটা রাখা যেতে পারে। সেটা যত কাছাকাছি জায়গায় হবে সেখানে একটু এমফ্যাসিসটা বেশি পরিমাণে দেবেন। যারা বিভিন্ন রকম গৃহশান্তি বা সেই সংক্রান্ত পুজো বা বিভিন্ন মানে যে কোনো রকম প্রেয়ার বা কিছু আপনাদের যেটা কুলপুরোহিত আছেন তার মত অনুসারে যদি করতে চান, তাহলে এটা খুব বেটার টাইম আছে। এই সময়টার মধ্যে আপনারা করতে পারেন নিজের গৃহের শান্তির জন্য। যদি কখনো দেখেন কোনোভাবে যে আপনার হরোস্কোপের মধ্যে মঙ্গল দোষ আছে, হ্যাঁ, ভৌম দোষ আছে, হ্যাঁ, বা ধরুন আপনার বাড়ির সাথে, আমি একটা উদাহরণ দিয়ে বলছি, যেরকম ধরুন সাদার্ন ফেসকে রিপ্রেজেন্ট করে মঙ্গল, তো সাদার্ন ফেসের বাড়ি ফেস মানে আপনি ধরুন ব্যালকনিতে গিয়ে দাঁড়াচ্ছেন, তাহলে আপনার মুখ হবে দক্ষিণ দিকে। তো এইরকম বাড়ি সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়, সেরকম সব কিছুই সবার জন্য প্রযোজ্য নয়। আমি উদাহরণ দেওয়ার জন্য বললাম, এই বাড়িতে কিছু নির্দিষ্ট ক্যাটাগরির মানুষেরই ডেভেলপমেন্ট হবে, বাকিদের কিন্তু হবে না, এবং সেই পরিমাণ অসুস্থতা বলুন বা রোগ ব্যামো সেগুলো কিন্তু নিত্যনৈমিত্তিক অশান্তি, অর্থনৈতিক অবক্ষয় সেগুলো হতে থাকে। এগুলো ইউজুয়ালি হয়, সবার জন্যই হয়। আপনারা হয়তো ভাবতে পারেন ঈশ্বর যখন আমাদের কোনো একটা পরিমণ্ডলের কোনো একটা জায়গায় আমাদের নতুনভাবে জন্ম দেয়, রিবার্থ যখন হয়, সেটা র্যান্ডাম হয়, সেটা র্যান্ডাম হয় না, সেটা আপনার কর্মফল এবং আপনার মান্ডেন অনুসারে দুটো একসাথে মিলে হয়। কিন্তু আমরা যখন নিজের বুদ্ধি দ্বারা কাজ করার চেষ্টা করি তখন সেক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হয়। আমরা এমন জায়গায় কিছু ডিজাইন করে নিলাম বা এরকম কিছু করলাম, সেটা আমাদের জন্য হয়তো প্রযোজ্য নয় আর কি। তো সেই রকম যদি কোনো সমস্যা অনুভব করেন বাড়িতে, নিজের গৃহ তো শান্তির জায়গা, কালপুরুষের 4th হাউস, আমাদের পিস, ট্র্যাঙ্কুইলিটি, আমাদের মা, আমাদের লোয়ার এডুকেশন, আমাদের বাড়ি, আমাদের বার্থ প্লেস, সেভারাল থিংস এখান থেকে দেখানো হয়। তো সেইখানে যদি কোনো সমস্যা দেখেন তাহলে অবশ্যই কিন্তু এই ধরনের কোনো কাজকর্ম যদি বিধিবদ্ধ পদ্ধতিতে করতে পারেন তাহলে কিন্তু বেটার ফল আপনাকে দেবে। বাড়িতে যদি এরকম হয় যে বাড়ি থেকেই কোনো কাজকর্ম, কোনো ফ্যাক্টরি বা কারখানা বা কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট আপনি পরিচালনা করেন, তাহলে কিন্তু একটু সাবধানে বুঝে করবেন যে কী জাতীয় ব্যবসা করছেন, সেটা আপনার বাড়ির জন্য সুইটেবল আছে কিনা সেটা একটু দেখে নেবেন। এক্ষেত্রে সিবলিংসের সাথে যদি একত্রে ব্যবসা করেন তাহলে কিন্তু তাদের, এবং তারা যদি বয়সে ছোট হয়, তাদের ওপরে সার্ভিলিয়েন্স তো অবশ্যই রাখবেন, এটা ব্যবসার একটা বেসিক জায়গা, মানে লেজিটিমেট সার্ভিলিয়েন্স, কিন্তু তার মানে এটা নয় যে তাকে অপমান করবেন, তাহলে কিন্তু গন্ডগোল হবে।
আর ব্যবসায় বৃদ্ধি বা ধনবৃদ্ধিও আপনাকে দেবে, সাবজেক্ট টু দ্যাট আপনার জন্মকালীন ছকে সেই যোগটা কতটা আছে। আমি শুধু একটা জিনিস বলবো, যারা এমপ্লয়ি আছে, আপনার সাবঅর্ডিনেট আছে, তাদের কখনো দুঃখ দিয়ে বা তাদের কখনো সম্মানহানি করে কথা বলবেন না, কখনোই বলবেন না, এখন তো অবশ্যই বলবেন না। একটা জিনিস সবসময় মনে রাখবেন, যে এই যে ফেজটা আছে, এই ফেজটা কিন্তু এই জাতীয় কাজ করলে পরে আপনি কিন্তু একটা লং টার্মে তার নেগেটিভ ইম্প্যাক্টের মধ্যে চলে আসবেন। কোনো সময় করা উচিত নয়। এটা মানুষের বিভিন্ন রকম মানে আত্ম অহংকার বা এগুলোর দ্বারা মানুষ পরিচালিত হয়। মানুষ ভাবে সারা জীবনে একটা জায়গায় বসে থাকবে, এটা হয় না। সব জিনিসের উত্থান পতন সব কিছু আছে, সবার হয়েছে, আপনার আমারও হবে। সুতরাং এটার মধ্যে কোনো স্ট্যাটিক ফেজ বলে কিছু নেই। সুতরাং দয়া করে এটা করবেন না, তাহলে নেগেটিভ ফল দেবে। শরীরের জায়গায় বলবো, একদম নাভি থেকে মোটামুটি 3 ইঞ্চি রেডিয়াসের মধ্যে যত ডাইজেস্টিভ অর্গান আছে সমস্ত অর্গানের কিন্তু নজর দেবেন। যাদের পাইলস ফিশারের সমস্যা রয়েছে, কনস্টিপেশনের সমস্যা রয়েছে, বা সেই সংক্রান্ত কোনো অপারেশন বা কিছু হয়েছে, খুব রেস্ট্রিকশনে থাকতে হয় খাওয়া দাওয়া, তারা কিন্তু সেগুলো মেনটেন করবেন। খুব বেশি রাত করবেন না, আর রাতের দিকে কিন্তু ঘুমের ডিস্টার্ব হতে পারে। যেহেতু আমাদের চেতন পার্ট, মানে আমাদের কনসেন্স এই সময় ডিস্টার্বড রয়েছে হাই টেম্পারেচারের জন্য, সুতরাং সেক্ষেত্রে আপনাকে একটু ডিস্টারবেন্স দিতে পারে। যদি হয় তাহলে সেরকম হলে ডক্টর দেখিয়ে নেবেন। যদি কখনো ক্যালসিয়াম ঘটিত কোনো রোগের সমস্যা বুঝতে পারে, তাহলেও ডক্টর দেখিয়ে নেবেন। পৃথিকারক যে রাশি আছে, অর্থাৎ বৃষ রাশি, কন্যা রাশি এবং মকর রাশি, যে সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে যথাক্রমে লগ্ন এবং রাশি, তাদের জন্য বলি এই গোচর কিন্তু মোটের ওপরে বেটার ফল দেবে। এবার কোন কোন ক্ষেত্রে বেটার দেবে? নিজের হায়ার এডুকেশনের জন্য আপনাকে বেটার ফল দেবে, কিন্তু হায়ার এডুকেশন এমন কিছু সাবজেক্টে হবে যার ইন্ট্রিনসিক ভ্যালু বেশি। মনে করুন আপনি মেডিকেল পড়ছেন, একজন মেডিকেলের স্টুডেন্ট তো কখনো ওই সাজেশন ভিত্তিক পড়াশোনা করতে পারে না, তাকে গোটা বই পড়তে হবে। কারণ কোন রোগী কী রোগ নিয়ে তার কাছে অ্যাপিয়ার হবে সেটা কেউ জানে না। তো এরকম তাকে একদম বিষয়ের গভীরে গিয়ে পড়াশোনা করতে হয়। বা একজন খুব ভালো ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র তাই, বা যে কোনো সাবজেক্টের যারা একটু গভীরে গিয়ে পড়াশোনা করতে চায় তাদের জন্য কিন্তু ভীষণ বেটার আছে। বা এমন কিছু সাবজেক্ট আছে যেগুলো ধরুন ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, ধরুন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, সাইকোলজি, অ্যানথ্রোপোলজি, বা যে কোনো সোশ্যাল সায়েন্স যারা আছে, যারা এই নিয়ে খুব রিসার্চ টাইপের কাজ করছেন বা খুব জটিল কর্মকাণ্ডের সাথে যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু খুব ভালো ফল দেবে। এবং এই সময় যদি আপনি সেই রিগার্ডিং কোনো রেজাল্ট পত্র বা এই সমস্ত এক্সপেক্ট করেন, তাহলে মোটের ওপরে কিন্তু আপনাকে খারাপ ফল দেবে না, এটুকু বলতে পারি। বা আপনার যদি এক্সামিনেশন হয় তাহলেও কিন্তু বেটার হবে। যারা বিদেশে গিয়ে কাজ করতে চাইছেন বা বাড়ি থেকে দূরবর্তী স্থানে কোনো জায়গায় গিয়ে কাজ করতে চাইছেন, তারাও কিন্তু খুব সহজে যোগাযোগ পেয়ে যাবেন বা বিদেশের কোনো ইউনিভার্সিটিতেও কাজ করতে পারবেন। ইভেন যারা চাকরি সূত্রেও যারা মনে করছেন যে আমি বিদেশে যেতে চাই বা আমার অ্যাপারচার অনেক বেটার দরকার, আমি এখানে যে স্যালারি বা পোস্ট যেটা হোল্ড করি সেটার জন্য আমি অ্যাকচুয়ালি এলিজেবল নই, আমি এটা ডিজার্ভ করি না, আমি এর থেকে বেশি ডিজার্ভ করি। আপনার যদি এস্টিমেট রিগার্ডিং ইউ সেটা যদি ঠিক হয়, তাহলে কিন্তু আপনি অবশ্যই এর সুফল পাবেন। এ নিয়ে আপনাকে নিশ্চিন্তে বলতে পারি। সুফল মানে আপনি এর ডিভিডেন্ড পাবেন। আর যদি আপনি নিজের সম্পর্কে কিছু এক্সগ্যাগারেট করতে পারেন, যে যেটা আপনি নন বাট আপনি চিন্তা করছেন, তাহলে কিন্তু আপনি তার ফল পাবেন না, পরিষ্কার ক্ষেত্রে বললাম। ইভেন আপনার নিজের সন্তানদের জন্য উচ্চশিক্ষার জন্য ভালো ইউনিভার্সিটিও পাবেন এবং সেই সংক্রান্ত আপনার মানে আপনার পড়াশোনা সংক্রান্ত ব্যয়ও বৃদ্ধি পাবে। কিন্তু পরিবারের যারা এজেড মানুষ আছেন
স্পেশালি যদি মেল ক্যারেক্টার থাকে, কোনো বাবা, জেঠু, মামা, দাদু এরকম ব্যক্তি বা বড় দাদা, তাদের জন্য কিন্তু হঠাৎ করে চিকিৎসা বিভ্রাট হতে পারে, বা চিকিৎসার জন্য আপনার টেনশন, ব্যয় সব কিছু কিন্তু হঠাৎ করে বাড়তে পারে। ইভেন এটা স্ত্রীর জন্য হতে পারে, এটা স্পেশালি মেলকে বলছি, আপনার স্ত্রীর জন্য হতে পারে। এবং এই প্রসেসটা কিন্তু রবি ধনিষ্ঠা নক্ষত্রে মকর রাশিতে টাচ করা মাত্রই প্রসেসটা স্টার্ট হয়ে গেছে। তো যারাই মনে করছেন যে ঠিক আছে 2 দিন পরে দেখছি, ডাক্তারবাবু বলেছেন একরকম, সেই রকম যদি করেন তাহলে দয়া করে করবেন না, তাহলে সেটার লং টার্মে ভালো ফল দেবে না। অ্যাস্ট্রোলজারের কথা শুনুন বা না শুনুন, আমি দেখেছি ঘর থেকে বেরিয়ে গিয়েই অন্যরকম কথা বলে। এটা ইউজুয়াল প্র্যাকটিস, কারণ যে কোনো ফ্যামিলিতে আপনি যাবেন, কয়েকটা বিষয় মানুষ সব জানে। প্রথম হচ্ছে ডাক্তারি, তারপরে ধরুন ল রিলেটেড কাজকর্ম সব জানে। 3 নম্বর হচ্ছে অ্যাস্ট্রোলজি, তো সবই জানে, মানে খুবই। আরও বিষয় আছে কিছু যেগুলো সম্পর্কে কিন্তু মানুষের অগাধ নলেজ। তো ঠিক আছে, হয়তো সত্যিই আপনার নলেজ আছে, কিন্তু সেটা চিকিৎসকের ক্ষেত্রে অ্যাস্ট্রোলজারকে তবু না হয় ঠিক আছে বলা যেতে পারে, সে তো যা হোক একটা উড়িয়ে দিলেই হলো। কিন্তু ডাক্তারকে উড়িয়ে দেবেন না, তার একটা লেজিটিমেট ডিগ্রি আছে, সেটা তাকে মুখ দেখে দেয়নি, তার কঠোর পরিশ্রমের ফলে দিয়েছে। মাস্ট ওবে হিজ অর হার ডিসিশন। আচ্ছা, যে জাতীয় রোগ ব্যামো থেকে সমস্যা, সেটা কিন্তু কিডনি, বাম দিকের কিডনি, বা ইউরিনারি ব্লাডার, বা ইউরিন ইনফেকশন, প্রস্টেটের সমস্যা, পাইলস ফিশারের সমস্যা তে গন্ডগোল করতে পারে। যাদের এন্ডোক্রিন গ্ল্যান্ডে অলরেডি সমস্যা রয়েছে, থাইরয়েড বা ধরুন অন্যান্য ডাইজেস্টিভ ট্র্যাকের বিভিন্ন এন্ডোক্রিন গ্ল্যান্ডে গন্ডগোল রয়েছে, তারা কিন্তু একটু কেয়ারফুলি থাকবেন, ডিসিশন মেনে চলবেন ডক্টরের, কোনো অতিরিক্ত কিছু করবার চেষ্টা করবেন না। যারা বিভিন্ন ধরুন মৃত্তিকা, মৃৎশিল্প বা এরকম রং শিল্প এরকম জায়গায় কাজ করেন, বা ধরুন যেখানে আমাদের খুব হাই ফ্লেম দিয়ে এ সমস্ত লোহার জিনিস জোড়া হয়, অক্সি অ্যাসিটিলিন, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু চেষ্টা করবেন এই কাজের ক্ষেত্রে যা হ্যাজার্ড আছে সেগুলো যেন মেনটেন করেন। এবং যদি এই সংক্রান্ত কোনো সমস্যা দেখেন তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া। হাঁটুতে যদি কোনো রকম ডিসেবিলিটি লক্ষ্য করেন, কোনো রকম পেইন, বা হাঁটু থেকে নিচ পোর্শনে ফিট পর্যন্ত, তাহলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন। বায়ুকারক যে রাশি আছে, অর্থাৎ আমাদের মিথুন রাশি, তুলা রাশি এবং কুম্ভ রাশি, যে সকল ব্যক্তিবর্গের ক্ষেত্রে লগ্ন এবং রাশি, তাদের জন্য বলে দিই যে স্পাউসের সাথে সম্পর্ক কিন্তু বেটার রাখবার চেষ্টা করবেন। আপনার মধ্যে কিন্তু অদ্ভুত রকমের একটা হটি, প্রাউডি, বা এক ধরনের আপনি সব জানেন, অল আর ইনফেরিয়র টু ইউ, এই ধরনের একটা অদ্ভুত রকমের মানে অবৈজ্ঞানিক একটা মানসিকতা আপনার মধ্যে জন্ম নিতে পারে। তো সেটা জন্ম নিলে নিক, কিন্তু সেটা যাতে বাইরে না বেরোয় সেই চেষ্টাটা করবেন। বাইরে বেরোলে কিন্তু আপনার সাথে বিরোধ বাঁধবে। স্পেশালি আপনি যদি মেল ক্যারেক্টার হন, তাহলে কিন্তু বিরোধ হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। ইভেন আপনার অফিসেও কিন্তু আপনি আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে গন্ডগোলে জড়িয়ে যেতে পারেন। সেই ব্যাপারে কিন্তু সাবধান থাকবেন। যতটা সম্ভব নিজেকে বিতর্ক, বিবাদ এগুলো থেকে আলাদা রাখবেন। আর মানুষকে বেশি বড় কথা, এই করেছি সেই করেছি, আপনি যদি করেও থাকেন সেটা নিয়ে অত বলার দরকার নেই। কোনো প্রকৃত লোক, কোনো যোগ্য জ্ঞানী লোক দেখবেন অত প্রচার করে না, সে চুপচাপ থাকে নিজের মতন, নিজের কাজটুক, কারণ তিনি জানেন তিনি এখানে ইমপারমানেন্ট, কিছুদিনের জন্য এসেছেন, কাজ হবে, এখান থেকে চলে যাবে। সুতরাং তিনি অত বাজনা বাজানোতে বিশ্বাস করেন না। এই বাজনা বাজানোর প্রসেসটা খুব বাজে জিনিস। এটা কখন কখন যে আমাদের কন্ট্রোলের বাইরে চলে যায়, তখন কি হয়, পারিপার্শ্বিক অবস্থাটা যেগুলোর সাথে আমরা যুক্ত, সেখানে সমস্যা তৈরি করে। এক্ষেত্রে যেখানে সমস্যা তৈরি করবে
সেই জায়গাগুলোই হচ্ছে আপনার পরিবারের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ আছেন, তাদের সাথে মতান্তর তৈরি হতে পারে, তাদের স্কুল অফ থটের সাথে আপনার স্কুল অফ থটের ডিফারেন্স হতে পারে। ডিফারেন্স হওয়াটা কোনো অস্বাভাবিক কিছু নয়, কিন্তু আপনি তার বিনিময়ে এমন কিছু বলবেন না যেটা তার সম্মানে আঘাত দিতে পারে। তিনি যদি ভুলও বলেন, আপনি চুপ করে থেমে যাবেন, না হলে কিন্তু বিতর্ক বাড়তে থাকবে এবং আপনার আলটিমেটলি নিজেরই সম্মানহানি হবে। বা বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তি বা কোনো আপনার অফিসের বস বা কোনো ক্রেডিবল পার্সন আপনাকে কিছু বোঝাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ বলার আগেই আমি সব জানি, হ্যাঁ হ্যাঁ জানি জানি, এই জিনিস করবার চেষ্টা করবেন না। মন দিয়ে শুনবেন বিষয়টা, অ্যাকচুয়ালি তিনি কি বলবার চেষ্টা করছেন। ল্যান্ড রিলেটেড যদি কোনো ডিসপিউট আপনার পরিবারে থাকে এবং সেই সংক্রান্ত যদি কোনো কেস কামারি কোনো রকম বা নেগোসিয়েশনের পর্যায়ে থাকে, তাহলে সেটা নেগোসিয়েশনের মাধ্যমে মিটিয়ে নেবার চেষ্টা করবেন, না হলে কিন্তু সেটা থেকে ব্যাপারটা অনেক দূর পর্যন্ত এগোতে পারে। আয় ব্যয়ের মধ্যে সমতা রাখবার চেষ্টা করবেন। এ সময় কিন্তু আপনার এক্সপেন্ডিচার বাড়িয়ে দিয়ে আপনাকে ডেটের মধ্যে নিয়ে যেতে পারে, সে বিষয়ে কিন্তু সাবধান। আর ততটাই এগোবেন যতটা আপনার ক্ষমতা রয়েছে, তার বেশি বা কারুর দ্বারা প্ররোচিত হয়ে আপনি বেশি রকম অ্যাডভান্স করলেন এবং সেটা পরে দেখা গেল যে আপনি সত্যি অনেকটা এগিয়ে গেছেন, এই কাজ কিন্তু করবেন না। যারা বিভিন্ন শিক্ষক আছেন বা ছাত্র আছেন, ছাত্রী আছেন, তারা তাদের তাদের যে কাউন্টার পার্ট ছাত্র শিক্ষকের সাথে, সেটার মধ্যে খুব সুন্দর সমতা রক্ষা করবার চেষ্টা করবেন, সেটা আপনার ভালো হবে। নতুন ব্যবসা, বিশেষত ভোগ্যপণ্যের ব্যবসা, বিশেষত কোনো খাদ্যবস্তুর ব্যবসা বা ধরুন কিছু আধুনিক যে সমস্ত খাদ্যবস্তু আছে তার ব্যবসা, সে ব্যবসা কিন্তু আপনি করতে পারেন, সেটা আপনার জন্য যথেষ্ট ফলপ্রসূ হবে, সেটা আমি বলতে পারি। তবে খাবারের, আমি আগের দিন বলছিলাম শুক্রের আলোচনায়, যে খাবারের ব্যবসার ক্ষেত্রে খাবারের গুণগত মানের জায়গাটা কিন্তু দেখবার চেষ্টা করবেন। খাবারের ব্যবসা এমন একটা সেন্সিটিভ ব্যবসা, যদি একবার গুণগত মান নিয়ে আপনার কোনো রকম গন্ডগোল হয়, তাহলে কিন্তু সেই ব্যবসাকে টেনে তোলাটা একটু মুশকিল হয় আর কি। উচ্চশিক্ষা, বিদেশ যাত্রা বা বিদেশি কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনা করা বা আপনার কোনো বিদেশি কোনো বন্ধু বান্ধবীর সাথে এই সময় যোগাযোগ হওয়া এবং সম্পর্ক কিছু দূর অগ্রসর হওয়া, সেই সংক্রান্ত ব্যাপারও আছে। দিনের শেষে এক ধরনের লোনলিনেস কিন্তু আপনাকে ঘিরে ধরবে এবং আপনি সেটাতে একটু পছন্দও করবেন থাকতে। সে সময় কোনো আর্ট অ্যান্ড কালচারের কাজ করা, কোনো মিউজিক শোনা বা ধরুন কোনো জ্ঞানীগুণী ব্যক্তিদের কোনো পরামর্শ বা কিছু শোনা, আপনি কাজ করতে পারেন সেই সংক্রান্ত। আপনি যদি কোনো আয়রন স্টিল, আপনি যদি ফিমেল বিউটি প্রোডাক্টের ব্যবসা করেন বা ধরুন আপনি যদি কনস্ট্রাকশনের ব্যবসা করেন, ধরুন প্রমোটিং হতে পারে বা ধরুন অন্যান্য যে কোনো, আপনি গভর্নমেন্ট কোনো অর্ডার নিয়ে আপনি কোনো কন্ট্রাক্টর হতে পারেন, সেই সংক্রান্ত কোনো সোয়ারেজের কাজ করছেন, রাস্তা নির্মাণের কাজ করছেন, আপনার জন্য কিন্তু বেটার ফল প্রদান করবে এবং আপনি যে টাকা পয়সা চার্জ করবেন সেটা কিন্তু আপনি পাবেন সঠিক সময়, সেটুকুও বলে রাখছি। শুধুমাত্র চেষ্টা করবেন ঊর্ধ্বতন কোনো ব্যক্তির সঙ্গে কোনো বচসা বা এই সংক্রান্ত বিষয়ে যাবেন না। পুরুষদের ক্ষেত্রে বলবো, যাদের হার্টের, স্পেশালি হার্টের আপার পার্টে প্রবলেম আছে, যে কোনো রকম প্রবলেম হোক, তারা কিন্তু সত্বর চিকিৎসকের পরামর্শ নেবেন। যারা দেখছেন প্রেশার ফ্লাকচুয়েশন খুব বেশি হচ্ছে বা কোনো কারণে ধরুন খুব অল্প ব্যাপারে হাইপার টেনশনের শিকার হয়ে যাচ্ছেন, প্যানিক অ্যাটাকের শিকার হয়ে যাচ্ছেন, তারা কিন্তু দেরি না করে পত্রপাঠ ডক্টর দেখাবেন কোনো রকম এবং তার পরামর্শ মেনে চলবেন। যাদের দেখেন যে মাথা কোনো কারণে, মাথায় রাতের দিকে কোনো কারণে কোনো বার্নিং সেন্সেশন হচ্ছে, জ্বালা করছে বা কোনোভাবে খুব বেশি পরিমাণে দপ করছে, এরকম একটা সিচুয়েশান হচ্ছে, বা কানের দিক থেকে ব্যথাটা নেমে আসছে বা মাথার পেছন দিকে, তারাও কিন্তু
সত্তর ডক্টরের পরামর্শ নেবেন। নার্ভাস সিস্টেমও কিন্তু অ্যাক্টিভেশন দেখাচ্ছে। আর মহিলাদের ক্ষেত্রে রিপ্রোডাক্টিভ অর্গানের যত যন্ত্রপাতি আছে, যদি কোনো সমস্যা দেখেন তাহলেও ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন। লাস্ট অংশ নিয়ে বলবো, সেটা হচ্ছে জলকারক যে রাশি আছে, অর্থাৎ কর্কট রাশি, বৃশ্চিক রাশি এবং মীন রাশি, যে সকল ব্যক্তিবর্গের ক্ষেত্রে রাশি এবং লগ্ন, তাদের জন্য বলি যে ফরেন ইউনিভার্সিটি থেকে পড়াশোনার কিন্তু খুব ভালো সুযোগ আছে, বিশেষত যারা রিসার্চ ফিল্ডে পড়াশোনা করেন বা পোস্ট ডক করতে চান, বা তার থেকেও যদি হায়ার এডুকেশনে যেতে চান বা দীর্ঘকালীন কোনো রিসার্চ রিলেটেড কাজে যেতে চান, তারা কিন্তু করতে পারেন। দেখুন, রবি আমাদের হার্টকে নির্দেশ করে, ঠিক আছে? তো আমরা কি বলি যে, আমি আগেও বলেছিলাম যে 15 নম্বর অধ্যায়ের শ্রীমদ্ ভগবদ গীতার 15 নম্বর শ্লোকে বলা আছে কি না, আমাদের যে সোল সেটা হৃৎপিণ্ডের মধ্যে অবস্থান করে। সেই নিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন উক্তিও আছে, বিভিন্ন মহামানুষ তারা বিভিন্ন এক্সপেরিমেন্টও করে গেছে। সেই সংক্রান্ত আপনারা ইন্টারনেটে দেখলে দেখতে পারবেন। অনেকে বলেন যে তার হৃদয়ের অপারেশন তিনি নাকি নিজে অবজার্ভ করেছেন। তো যাই হোক, আমি এই আলোচনাটাকে দীর্ঘায়িত করব না এখানে। তো হার্ট রিলেটেড যদি কোনো সমস্যা দেখেন, সেটা যে কোনো সমস্যা, বা যারা অলরেডি ভুগছেন হার্ট সংক্রান্ত সমস্যায়, তারা কিন্তু চিকিৎসকের শরণাপন্নে থাকবেন। যাদের মধ্যে হঠাৎ করে অ্যাপ্রিহেনশন আসে, ঘুমের মধ্যে ঘাম দিয়ে কোনো দুঃস্বপ্নে ঘুম ভেঙে যায়, তারপরে ধরুন হার্টবিট অনেক বেড়ে যায়, এই সংক্রান্ত সমস্যায়ও যারা রয়েছেন তারাও কিন্তু চিকিৎসকের পরামর্শ নেবেন। যাদের ক্ষেত্রে একদম আমাদের মেরুদণ্ডের মাঝামাঝি থেকে একদম লোয়ার অংশ পর্যন্ত কোনো ব্যথা বেদনা, ইভেন হিপ বোনসে বা থাই বোনসে যদি কোনো সমস্যা দেখেন, চিকিৎসকের কিন্তু পরামর্শ নেবেন, ডিলে করবেন না, সেটা আপনার জন্যই নেগেটিভ হিসাবে কিন্তু প্রতিভাত হবে। আর একটা জিনিস বলে দিই, বোথ দ্য লাংস, খুব কাফ অ্যান্ড কোল্ডের সমস্যা কিন্তু এ করবে। আমি আপনাদের বেশ কিছুদিন আগে, অন্তত 3-4 মাস আগে বলেছিলাম যে শনি যখন মকর রাশি নবাংশ দিয়ে যাবে, তখন দেখবেন যে এই করোনা রিলেটেড কিছু জায়গা আপনারা দেখতে পাবেন আমার। তো আমি দেখছিলাম কিছুদিন আগে যে এরকম কিছু ঘটনা আর কি রিপোর্ট হচ্ছে। তো আর একটা জিনিস বলে দিই যে গত পরশুদিন আলোচনায় আপনাদের বলেছিলাম যে ভারতবর্ষের দেখবেন বেশ কিছু কূটনৈতিক সাফল্য হবে। সেরকম একটা সাফল্য আমি দেখলাম আর কি আজকেই কিছুক্ষণ আগে, যেটা হচ্ছে আমাদের বেশ কিছু প্রাক্তন যে নেভি অফিসার আছে, যাদের ওপরে এক ধরনের চার্জ ফ্রেম হয়েছিল অন্য দেশে, কাতার নামক একটি দেশে, সেখান থেকে তারা সসম্মানে ফিরে আসছে। তো এটা একটা বিরাট কূটনৈতিক সাফল্য। তো প্ল্যানেট তার কারকতা অনুসারে ফল প্রদান করে সে নিয়ে, এবং এটা আরও কিছু দেখা যাবে কিছু জায়গায়। সেটা 13 তারিখ 14 তারিখ নাগাদ মিডল ইস্টে কিছু ব্যাপার আছে, বা আমাদের প্রতিবেশী, আমি শুধু বলেছি পূর্ব দিকের প্রতিবেশী দেশ যারা আছে তাদের সাথে একটু সমস্যা হতে পারে। তো প্ল্যানেট তার ফল দেয়, মান্ডেনের ফল কিন্তু প্ল্যানেট দেয়, কারণ সেখানে অনেক বড় একটা পরিমণ্ডল কাজ করে। যদিও কাতার একটা অত্যন্ত ক্ষুদ্র একটা দেশ, কিন্তু তার ইকোনমিক স্ট্রেংথ কিন্তু অনেক, কারণ তার কাছে প্রচুর ন্যাচারাল গ্যাস এবং তেল রিজার্ভ আছে। সেই হিসাবে সেই দেশের বলতে পারেন যে জিডিপি বা তার পার ক্যাপিটা ইনকাম যেটা, সেটা অনেক বেশি। তো সেই হিসাবে সে পাওয়ারফুল। আর একটা দেশ যতই ছোট বা বড় হোক, সে যেহেতু সার্বভৌম, তার একটা আলাদা স্ট্রেংথ থাকে। আচ্ছা, এই বিষয়ে আসি। যারা বিভিন্ন রকম কমিউনিকেশনের ব্যবসা করছেন, বা যারা বিভিন্ন রকম মনে করুন যে কেপিও বিপিও এই জাতীয় ব্যবসা করছেন, তারা যখন রাতের দিকে যারা ডিউটি করেন, থাকে না শিফটিং ডিউটি,
রাতের দিকে ডিউটি করার সময় খুব সাবধানে করবেন। মানে আপনি তো আপনার কোম্পানির মানে সেই কনসার্ন কোম্পানির মানে বিহাফে কথা বলছেন, তো সেটা যেন ঠিক বলা হয় বা সেটার মধ্যে যেন কোনোভাবে কোনো নেগেটিভ কিছু বা হয়তো আপনার ঘুম এসে গেল এমন কিছু বলে আসলে একটু সজাগ থেকে কথা বলবার চেষ্টা করবেন। কমিউনিকেশনটা স্লাইড ডিস্টার্ব করতে পারে। এক্সপেন্ডিচার লেভেল একটু বাড়াবে, বিশেষত ভোগ্যপণ্যের জন্য। বিদেশ বা অন্য জায়গায় যদি কোনো জায়গায় ব্যবসা করেন, বা ধরুন যেখানে ব্যবসা করছেন আপনি আরেকটা ব্রাঞ্চ খুললেন অন্য কোনো স্টেটে বা অন্য কোনো প্রভিন্সে বা অন্য কোনো দেশে, সেখান থেকে কিন্তু আপনার অর্থের যোগান অনেক বেশি হবে। বা আপনি যদি মনে করুন যে আমি যেরকম বলি যে অন্যের কোনো কারণে কোনো ডিসপিউট আছে, কলহ আছে, সেখান থেকে সেটাকে আপনি লেজিটিমেটলি সলভ করে সেখান থেকে অর্থ ইনকাম করতে পারেন। যেরকম ধরুন ওকালতি ব্যবসা, মেডিকেলটাকে ঠিক ব্যবসা বলা যায় না, বললে তার অপমান হয়, বা অ্যাস্ট্রোলজি এই রিলেটেড, এটা ব্যবসা। তো এই ধরনের কাজকর্ম যদি যারা করেন তারা কিন্তু এই সময় গেইনড হবেন আর কি কোনোভাবে। আপনার কাজের ক্ষেত্রে কিন্তু প্রমোশন এবং ট্রান্সফার দুটোরই যোগ আছে, মানিটারি ইনক্রিমেন্টেরও যোগ আছে যারা নর্মাল সার্ভিস করছে। ব্যবসার ক্ষেত্রে আমি যেটা বললাম, তাছাড়া যারা বিভিন্ন রকম ম্যানুফ্যাকচারিংয়ের ব্যবসা করেন, সেটা নর্মালি কোনো উডেন ম্যানুফ্যাকচার বা হোম ডেকরের ম্যানুফ্যাকচার, যারা বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করেন, যারা বিভিন্ন রকমের মনে করুন যে মুভার্স অ্যান্ড প্যাকার্স এই ধরনের ব্যবসা করেন যারা, বা ধরুন যারা বিভিন্ন দৃষ্টিনন্দনের ব্যবসা করেন, কোনো একটা পার্কের সাজিয়ে দেওয়ার জন্য গভর্নমেন্ট কন্ট্রাক্ট দিল, সেই পার্কটিকে সুন্দর করে সাজিয়ে দেওয়া, বাগান, বনসৃজন, বসবার জায়গা, সব কিছুর মধ্যে একটা ওয়েল ডেকোরেটেড পোর্শন, এইরকম কোম্পানি যারা কাজ করেন। বা ধরুন মাটির তলা দিয়ে কোনো টানেল তৈরি করবেন, হয় না আমাদের এখন দেখবেন আপনারা ভিআইপি রাস্তা ক্রস করার মধ্যে অনেকগুলো এরকম মাটির তলা দিয়ে যাওয়ার রাস্তা হয়েছে, যেখানে ওপর দিয়ে আর পার হতে হয় না, ফলে বিপদের সম্ভাবনা খুব কম থাকে। এই ধরনের কাজকর্ম যারা করেন, বা ধরুন যারা বিভিন্ন ওভারব্রিজ করেন এই ধরনের ব্যবসায়, বা নর্মাল ব্রিজও বানান যারা, খুব দ্রুত বানান যারা, খুব খুব স্পিড ওয়েতে বানান ইমার্জেন্সি বেসিসে, তাদের জন্য কিন্তু এই সময় অত্যন্ত ভালো ফল দেবে। যারা বিভিন্ন কেমিক্যাল ব্যবসার সাথে যুক্ত আছেন, মেডিসিন, ফার্টিলাইজার বা অন্যান্য যে কোনো কেমিক্যাল জিনিস, তাদের জন্য কিন্তু বেটার ফল প্রদান করবে। বাড়িতে ফিমেল ক্যারেক্টারের সাথে কিন্তু বিতর্কিত কথা বলবেন না অন্তত 12ই মার্চ পর্যন্ত। নমস্কার।